ভেতরে হোক আর জুনের ভিতরে হোক, জুনের পরে তো প্রশ্নই ওঠে না, আর ইউনূস সাহেব বলছে প্রশ্নই ওঠে না। এখন আমরা সব কিছু ফখরুদ্দিন সাহেবকে যদি আমরা মঈনুদ্দিনকে যদি ফখরুদ্দিনকে যদি আমরা ইউনূস সাহেবের সাথে মিলে হলো না তো। এখন কথাটা হলো যে ওনার কথার একটা ওয়েট আছে, যে একটু রয়েস হয়ে এই যে ব্যবসার হাত বদলগুলো হওয়া, এই যে ব্যবসার নামগুলো পরিবর্তন হওয়া, এর সাথে সাথে ব্যাংকগুলা, বাংলাদেশের প্রতিটা ব্যাংকের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যাওয়া, এই যে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কারণে জনগণের চোখে একটু বেশি লেগে গেছে। আর তো কথা যে ওরা যাচ্ছে আর কোনো দখল করছে না কেউ, সত্যিকার অর্থে বিএনপি বেদখল হয়ে যাওয়া, তাদের সহায় সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান এগুলো পুনরুদ্ধার করতেছে, কিন্তু ওরা প্রপাগান্ডা রটাচ্ছে, বিএনপি দখল করছে। বুঝছি। কিছুক্ষণ আগেই দেখলাম যে সেই একই পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে রোহিঙ্গাদেরকে আলোচনার মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়া ফেরানো সম্ভব না। তো উনি নিজেই তো আবার 1,80,000 কথা বলছিলেন, 1,80,000 নিয়ে সম্মতি দিয়েছে। এই যে সাংঘর্ষিক কথাবার্তা, আমার মনে হচ্ছে যে সরকার কোথাও যেন তার গোল পাকিয়ে ফেলতেছে, এবং আমার মনে হয় যে সরকারের লাইফ টাইম কতটুকু বাকি আসে বিষয় যে মানে উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা কেনই এত ইনব্যালেন্স হয়ে গেছে জানি না। যেমন উনি যেভাবে বললেন, ওরা তো দায়িত্ব নিয়ে বলছে, ওনারা তো সরকারের সাথে সম্পৃক্ত। খলিলুর রহমান সাহেব, ডক্টর খলিলুর রহমান সাহেবও বলেছেন, আর প্রেস সচিবও বলেছেন। তারা বলেছেন যে সুস্পষ্ট যে না, এটা মাত্র একটা আলোচনা প্রস্তাব এসেছে, জাস্ট একটা কথা হচ্ছে, করিডোরের বিষয়ে আমি বলছি, এটা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর আমার কাছে মনে হয় না যে এত বড় হাই রিস্ক আবারও শব্দ। তাহলে এই যে বাংলাদেশে এই কতদিন ধরে আমরা যে আলোচনা করলাম, পুরো বাংলাদেশ জুড়ে আলোচনা করলাম, আমরা জানি, আমি তো করিনি। না, রাজনৈতিক দলগুলো তো বলেছে, যে রাজনৈতিক দলগুলো তো আলোচনা করেছে যে এটাই তো আমাদের সমস্যা, এটাই তো আমাদের সমস্যা। আমরা তো শেষ পর্যন্ত যেতে চাই না। সমস্যাটা হলো যেমন আমরা যে কথাটা বলতে চাই, যদি আসে কথাটা, তাহলে কেন আলোচনা করবে না? আমার কথাটা হলো সরকারের মধ্য থেকে যে আসলো, আসার পর আমি এটার ইমপ্লিমেন্টেশনটা দেখেছি, আমরা তো দেখি নাই। যারা লিখছে তারা তো আমাদের চেয়ে অনেক প্রাজ্ঞ, যারা এটা নিয়ে কথা বলতেছে। আমার কথা হচ্ছে যে এই জিনিসটা, যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে, আমরা বলতে চাচ্ছি যে নির্বাচনের কথা যেটা হচ্ছে যে ডিসেম্বর জুন, এখন আমার বক্তব্যটা হলো যে কি বিএনপির প্রথমার্ধের যে কথাটা, প্রথম সূচনা লগ্নের যৌক্তিক সময়, এখন যৌক্তিক সময় থেকে ওনারা একটা রাজনৈতিক দল হিসাবে একটা কথা বলবে যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, কিন্তু এটা যেরকম মানে কাট অফ টাইম না, তেমনি ইউনূস সাহেবের এটাও কাট অফ টাইম না। আমরা শুধু একটা কথা বলতে চাই, সেই ডিসেম্বরের ভেতরে হোক আর জুনের ভিতরে হোক, জুনের পরে তো প্রশ্নই ওঠে না, আর ইউনূস সাহেব বলছে প্রশ্নই ওঠে না। এখন আমরা সব কিছু ফখরুদ্দিন সাহেবকে যদি আমরা মঈনুদ্দিনকে যদি ফখরুদ্দিনকে যদি আমরা ইউনূস সাহেবের সাথে মিলে হলো না তো। এখন কথাটা হলো যে ওনার কথার একটা ওয়েট আছে, মূল্য আছে, এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে। তো আমরা ওই জন্য বলছি আর কি যে ঠিক আছে, উনি কি করতেছে দেখি, ডিসেম্বর আর জুনের পার্থক্য কি, জুনে তো হবেই না বৃষ্টি বাদল, হলে এটা মার্চ এপ্রিলে হতে পারে। তো এখন যদি উনি মার্চ এপ্রিলে গিয়েও যদি কোন রকম তালবাহানা তৈরি করে, তখন আমরা বলবো যে উনি তো আনপ্রেডিক্টেবল, তখন আমাদের কথা বলার সুযোগ হয়। আমরা ধরে যেহেতু একটা লোককে আনছি, সম্মান দিয়ে বসাইছি, আমরা ওনাকে দেখতে চাই যে উনি কি করতে চান, আর ওই টাইমটা অনেক বড় কোনো টাইম না। আর এই জায়গাটাতে আমরা বলছি যে এই জন্য ওনাকে আরো কিছু বিষয় চাপ দেওয়া উচিত, সংস্কারের বিষয়, তারপরে গিয়ে হলে যে হাসিনার বিচারের বিষয়, দেশে ফেরত আনার বিষয়, এগুলোকে যত ত্বরান্বিত করার জন্য চাপ দেওয়া আর কি। আমি ওই জায়গাটার কথা আমরা বলতে চাই আর কি। আমরা বলতে চাই না যে না, উনি যেভাবে ওই জনগণ বললো 5 বছর থাকতে হবে, ওই করতে হবে, বা ওনার দলের তুলসী পাতা, কেউ এখানে মানে ব্যবসা বাণিজ্য করছে না, টাকা নিচ্ছে না, হ্যাঁ, এই অভিযোগগুলো মিথ্যে নো। কিন্তু ব্যক্তি ইউনূস সাহেবের বিষয়টা উনি কতটা এলাও করছেন। খুবই ভালো হতো যে আমরা যারা বিএনপি মতাদর্শ চিন্তাকে লালন করি, এখন হয়তো ওরা অনেকে বলবেন যে আমরা লালন করি না, কারণ এটা ওদের মনের মতো হচ্ছে না, যে আপনি ধরেন কিছু কিছু স্পর্শকাতর জায়গা, যেমন মিডিয়া হাউস গুলো হ্যান্ড বদল হওয়া, হাত বদল হওয়া কোনো প্রয়োজন ছিল না, ব্যবসা বাণিজ্যের হাত বদল হওয়া কোনো প্রয়োজন ছিল না, এগুলো কি স্বাভাবিক প্রক্রিয়া? একজন প্রাজ্ঞ মানুষ, আপনি কি এই কথাটা আপনি একবারও যদি চিন্তা করেন যে যে কথাগুলো মানুষের সেন্টিমেন্টে মনিকোঠায় লাগলো, কেন লাগলো? অর্থাৎ বিএনপি যদি ওই জায়গা থেকে তাহলে আমরা ভালো করতাম, আরো একটু যদি ধৈর্যটা ধরতে পারতাম। যেমন এই যে 71 টিভি চেঞ্জ হয়ে যাওয়া, বাংলা বিষয় রাতারাতি চেঞ্জ হয়ে যাওয়া, এনটিভি চেঞ্জ হয়ে যাওয়া, RTV চেঞ্জ হয়ে যাওয়া, আরে আমার নিজের সিগনেচার জাল করে মোর্শেদ আলমরা আমার সাইন জাল করে তারা এটা করে দিল, RTV প্রশাসন চেঞ্জ করে দিল। এখন কথাটা হলো আমরা ন্যায্য বিচার, ন্যায় বিচার কোনো হওয়ার আগেই দেখা গেল যে কি এটা
কেউ না কেউ এসে এটাকে আবার তারা টেক আপ করে নিল। তো সেটাও তো বৈধ পন্থাই হলো না। তাহলে আওয়ামী লীগ যা করলো আমরা তো তাই করলাম। আমরা কথাটা বুঝাতে চাচ্ছি এটা, যে একটু রয়েস হয়ে এই যে ব্যবসার হাত বদল গুলো হওয়া, এই যে ব্যবসার নামগুলো পরিবর্তন হওয়া, এর সাথে সাথে ব্যাংকগুলা, বাংলাদেশের প্রতিটা ব্যাংকের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যাওয়া, এই যে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কারণে জনগণের চোখে একটু বেশি লেগে গেছে আর কি। হ্যাঁ, তারপরে আমি বলছি আর কি যে আপনি একটু বললেন না যে আইনের শাসন হলো কিনা, মামুন ভাই যথার্থ তো বলে গেছেন। এগুলার কারণেই তো আজকে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে আইনের শাসন, যে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, অপপ্রচার, অর্থপ্রচার, কোন কথায় ওনাকে আখ্যায়িত করে না, অথচ উনি তো এটা কাছে ধারেও তো উনি জ্ঞানের হামলার সাথে ছিলেন না। ওনার মূল চার্জশিটে ওনার নাম ছিল না, কিন্তু ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকে এই শাসনটা প্রতিষ্ঠিত হওয়ার কারণে উনি এবং আমরা, ওনার শুভাকাঙ্ক্ষী আমরা যারা আছি, আমরা ন্যায় বিচারটা পেয়েছি। এই ন্যায় বিচার যদি এই ফেসিবাদ থাকতো আমরা পেতাম না। আমরা কথাটা বুঝাতে চেয়েছি এটা। আর আমি বলছি যে ঠিক আছে, একটা মানে মার্চে যদি হয় নির্বাচন, মার্চে তো হবে না, ধরেন এপ্রিল বা ফেব্রুয়ারিতে, তো ফেব্রুয়ারিতে হলে আপনাকে ডিসেম্বরের তফসিল ঘোষণা করতে হবে। আর যদি মার্চে হয় তাহলে জানুয়ারিতে তফসিল ঘোষণা করতে হবে। আমরা ওই জায়গাটা দেখি। আর পাশাপাশি সংস্কারের জন্য এবং সরকারের ভেতরে যে একটা চক্র কাজ করতেছে, একটা মানে এই যে একটা মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, হ্যাঁ, যে তারা যে একটা দায়িত্ব নিয়ে নিয়ে ধরি মাছ নাসুই পানি করতেছে, এই তালবাহানার উপর আমরা একটু প্রেশার তৈরি করা। হ্যাঁ, যে এই জিনিসটার উপরে যে আমরা তাদের উপরে একটা দোষ চাপিয়ে দেওয়া, বা একটা তাদেরকে আমরা ধরা যে তারা এই কাজগুলো করা। আর তারা হলো যে কি মনোফুলি, তারা তাদের মতো করে এক একজন, এই যে যেমন আপনার সৈয়দা রাজওয়ানা হাসান, তিনি যেমনটা বললেন এটা কত স্পর্শকাতর বিষয়। আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করিনি। উনি বলেছে বাংলাদেশের মানে মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি চিন্তা করেন এইটা কত বড় ভয়ঙ্কর কথা। বাংলাদেশ ন্যারো হয়ে যাবে, আমি ছোট হয়ে যাব না বড় হব, এই কথাটা কি এই পর্যায়ে এসে বলার মতো জায়গা? একটা দেশের মানচিত্র সার্বভৌমত্বের প্রশ্ন। তাহলে আমরা এই জায়গাগুলোতে ফোকাস দিচ্ছি না, কিন্তু আমরা চলে যাচ্ছি কিন্তু ওই ভিন্ন কথা। নির্বাচন তো আজ হোক, কাল হোক, একদিন পর হোক, পরশু হোক, নির্বাচন হবেই, নির্বাচন হতেই হবে। কিন্তু নির্বাচন হতে হলে সেখানে যারা ড্রাইভিং সিটে আছে, যে বিএনপি আছে, নেতৃত্বে আছে, বিএনপি নেতৃত্ব দিবে, এটা কোনো সন্দেহ নাই। এটা জনগণ তাই মনে করে যদি মিরাকেল কিছু না ঘটে। কিন্তু আমার কথা হলো যে ওই যে আমরা আনরেস্ট হয়ে গেলে বিষয়টা হলো যে মানুষ তড়িঘড়ি করলে একটা সন্দেহ খুঁজে পায়। আরেকটা জিনিস হলো যে ওই যে রাতারাতি প্রশাসনের ভেতরে বা এই যে ভাইস চ্যান্সেলরদের কথা বলা হয়েছে, তারপর কোর্ট আঙ্গনের বিভিন্ন অ্যাটর্নি জেনারেলদের কথা বলা হচ্ছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা যারা আছে তারা কোন জায়গা থেকে কিভাবে আসলেন, তারপরে আপনার ধরেন যে ব্যাংকগুলোর পরিবর্তন, আমি বললাম মিডিয়াগুলোর পরিবর্তন, বিভিন্ন ব্যবসা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের গ্রুপের মালিকানা শেয়ার পরিবর্তন, এই সবগুলো যদি মানে আমার মনে হয় যে আমরা যদি আরো রয়েস হয়ে যদি জিনিসগুলোকে হ্যান্ডেল করতাম, আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা এগুলো ফিরে নিতাম, যেমনটি বলছিলেন যে আমাদের মানে বিএনপির মহাসচিব বা আরো অনেক বড় নেতাদেরকে আমরা বলতে শুনেছি যে এটা সত্য কথা যে ওরা যাচ্ছে, কোনো দখল করছে না কেউ। সত্যিকার অর্থে বিএনপি বেদখল হয়ে যাওয়া, তাদের সহায় সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো পুনরুদ্ধার করতেছে, কিন্তু ওরা প্রপাগান্ডা রটাচ্ছে বিএনপি দখল করছে। দেখেন এখন মিডিয়া ট্রায়ালের ভিতরে তারা কেমন ভাবে পড়ছে, তারা যাচ্ছে তাদের যে জিনিসগুলো আছে হারাই ফেলছে গত 18 বছরে, 15 বছরে, ওগুলোকে উদ্ধার করতে। আর ওই উদ্ধারে নামতে গিয়ে তারা বলতেছে যে তারা এবার দখল হয়ে গেছে, বিএনপি দখল করতেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে। বিষয়টা এইটা না, বিষয়টা হলো যে তারা তাদের ন্যায্যতা আদায় করতে চাচ্ছে। আর আমার এক্ষেত্রে আমার পরামর্শটা হলো যে কি এটা রয়েস হয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে পাওয়ার সুযোগ ছিল, তাহলে এতগুলো বিতর্কের জন্ম হয়তো হতো না, তাহলে চলার পথটা আরো মসৃণ হতো। এটাই ছিল আসলে কথার মূল জায়গা। নারী কমিশনের ব্যাপারে সেটা সমস্যা আছে, সেটা সাংঘর্ষিক। আর ওনাদেরকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করা হয়েছে, এটা কখনো হেফাজতের পক্ষ থেকে, এর আগেও হেফাজত এরকম ভুল করেছে, তেঁতুলের সাথে তুলনা করে তেঁতুল হুজুর হয়েছে। আমি জানি না ওনারা কেন এই ল্যাঙ্গুয়েজ গুলো, এত ধর্মপ্রয়ণ মানুষ, ওনারা কেন এই শব্দ চয়ন গুলো করেন। সত্যিকার অর্থে এটা বোধগম্য নয়, এটা প্রত্যাখ্যাতযোগ্য, এবং এটা আমি অবশ্যই মনে করি যে ওনারা ওনাদের বক্তব্যকে সংশোধন করে প্রত্যাহার করবেন। নারীরা মায়ের জাতি, বোনের জাতি, তাদেরকে সম্মান দিতে হবে। আর আমাদের কোরআনের সাথে যে সমবন্টনটা, যে একটা দুইটা জায়গাতে গিয়ে তাদের হয়তো খটকা লাগছে, এটার ব্যাপারে তো আমরাও তো করবো, যে কোরআনের সাথে সরাসরি আল্লাহ যে বিধান তৈরি করে দিয়েছে আমাদেরকে আজ মুসলমান হিসেবে, আমরা তো এটার বাইরে বিকল্প কোনো কিছু চিন্তা করা, প্রস্তাব করা বা আলোচনা করা, এটা আমি অযৌক্তিক মনে করি। তারপরেও এটা মনে করি যেহেতু এটা প্রস্তাব, এটা কোনো আইনে আকারে পাস হয় নাই, কিচ্ছু হয় নাই, এটা নিয়ে বিভিন্ন আলোচনা হতে পারে। সুতরাং এটা নিয়ে এখনই এত বড় রিয়াকশন করার বা এত বড় বাজে কটূক্তি করার মতো অবস্থা তৈরি হয়েছে বলে আমি মনে করি না। এখন বাংলাদেশের এমন অবস্থা হয়েছে, ওপেন স্পেস পাওয়ার কারণে যে যার মতো করে তাৎক্ষণিক ভাবে
হ্যাঁ, সে একটা সভা সমাবেশ ডেকে হই হই রই রই গেল 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 বলে মানে একটা হাঙ্গামা তৈরি করে সৃষ্টি করে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে এবং এই সুযোগটাই আওয়ামী লীগ নেওয়ার চেষ্টা করতেছে। এবং আওয়ামী লীগ এটার ভিতরে মানে ওই যে মানে কি বলে না মানে মানে কি আগুনে ঘি ঢেলে দিচ্ছে না কি জানি একটা বলে প্রবাদ আছে, সেরকমই সেটাই হচ্ছে আর কি। সে তার সুযোগটা নিচ্ছে, এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আমরা জুলাই 36-কে এবং 5ই আগস্টের আন্দোলনকে বিপ্লবকে আমরা ভুলে যাচ্ছি। আর আমাদের যে ভুল যেটা হয়েছে, মামুন ভাই যেটা বলেছেন আমিও সেটা বলি, যে বিএনপি বড় দল, বিএনপি কে নিয়ে সে আমাদের একটা জাতীয় বিপ্লবী সরকার হতে পারতো, তাহলে আজকে এই মানে কেওয়াজ গুলো হতো না বলে আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে মনে করি এটা হওয়া উচিত ছিল, এটা হলে ভালো হতো। আর এটা না হওয়ার কারণে আজকে আমাদের এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আমরা জানি না এই গন্তব্যের শেষ কোথায়, তবে আমি মনে করি যে খারাপ কিছু হবে না, ভালো কিছুই হবে, আমরা একটু আনরেস্ট না হই। আসসালামু আলাইকুম। অসংখ্য